বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 13 জনের লাশ উদ্ধার, নিখোঁজ অন্তত 30। নিখোঁজদের সন্ধানে নদী পারে স্বজনরা। লোকে মন করতেছে আপনার ভাবে আর ভাই নদীতে ডুবে গেছে, আপনার বাইরে পাইছি বাবারে ভাই নাই। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা। উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। আসন্ন কাউন্সিলে বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। কাউন্সিলের পর আন্দোলনে না থাকলেও সময় মতো ঠিকই জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাস ঢুকে দম্পতির মৃত্যু। এবারের ঈদে 193টি সড়ক দুর্ঘটনায় নিহত 248 জন, আহত হাজারেরও বেশি। এবং ছেলের দিয়ে আগুনে পোড়া হতভাগ্য বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হওয়াতেই ঘটছে এমন ঘটনা, বলছেন মনোচিকিৎসকরা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী এবং আমি সজল মিত্র রিচার্ড। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 13 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছেন আরও প্রায় 30 যাত্রী। নিখোঁজদের সন্ধানে নদী তীরে ভিড় করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। বরিশাল থেকে ফিরদাউস সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর পাড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো শত শত মানুষ। ট্রলার ডুবির ঘটনা জানার পরেই ছুটে আসেন নিখোঁজের স্বজনরা। সৈয়দকাঠির নদী পাড়ে তৈরি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য। বুধবার সকালে 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুর রওনা হয় ট্রলার ঐশী। পরে বেলা 11:30টায় সৈয়দকাঠিতে পৌঁছে পাড়ে ফেরার সময় নদীর পাড় ভেঙে ট্রলারের ছাউনির উপর পড়ে। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরির দল। এটি নদী ভাঙ্গল কবলিত এলাকা। এই নদী ভাঙ্গলের একটি বড় ধরনের একটি পোর্শন এই ট্রলারটির উপরে যখন ভেঙে আঘাত করে, মূলত এই কারণেই এই ট্রলারটি বিধ্বস্ত হয়। যখন বাঙ্গলটা পড়ছে পানি নিচে গেছে না, লঞ্চটা একটু কাইতেই একালে বাঙ্গলটার পানিগুলো চাপতে এসে লঞ্চে যাই পড়লো। এই থাকলাম লঞ্চ ওদিক কাইতেইল না এদিক কাইতেইল। লোকে মন করতেছে আপনার ভাবে আর ভাই নদীতে ডুবে গেছে, আপনার বাইরে পাইছি বাবারে ভাই নাই। আমার এক ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে লঞ্চে ছিল, এখনো খুঁজে পাইনি। 40-50 জন লোক ছিল, এর ভিতর 5 জন লোক বেরোইতে পারছে, আর বাকিরা সবাই নিখোঁজ। ডুবে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ট্রলারটির কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। মাটির ভাঙলে কবলে পড়ে ঐশী নামক একটা ট্রলার 50-60 জন লোক নিয়ে ডুবে যায়। 8-10 জন জীবিত উদ্ধার হয়। উদ্ধার তৎপরত আমাদের চলছে। স্থানীয়ভাবে এগুলো চলে, এটা সরকার থেকে কোনো অনুমোদন নেয়ও না, আর সরকার থেকে এগুলো কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না। এবং যেহেতু তারা অভিজ্ঞতা সম্পন্ন নয়, এই কারণেই আমরা মনে করি অনভিজ্ঞতার কারণেই আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে নিখোঁজ 24 জনের তালিকা প্রকাশ করা হয়েছে, আর নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে সাহায্যের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, বরিশাল। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। সজল, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে 13টি লাশ উদ্ধার করা হয়েছে। যারা উদ্ধার তৎপরতার সাথে জড়িত আছেন, ফায়ার সার্ভিস সহ স্থানীয় সাধারণ মানুষ এবং প্রশাসন সবাই মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছেন। আর যে দুর্ঘটনা কবলিত যে নৌযানটি রয়েছে, সেই নৌযানটি কিন্তু এর আগেই আমি বলেছি যে শনাক্ত করা গেছে, তবে সেটিকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা কথা বলেছিলাম বরিশালের জেলা প্রশাসকের সাথে কিছুক্ষণ আগেই। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই দুর্ঘটনা কবলিত লঞ্চটি কিভাবে দুর্ঘটনায় পড়ল সেটাকে তদন্ত করার জন্য 9 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেনের নেতৃত্বে উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে। বরিশাল থেকে বিকেল 4:30টার দিকে নির্ভীক নামে একটা উদ্ধারকারী নৌযান সেটা রওনা করেছে। এখন পর্যন্ত সেটি বরিশাল শহর থেকে, বরিশাল নদীবন্দর থেকে এই বানারীপাড়ার সন্ধ্যা নদীতে এসে পৌঁছুনি। আমরা কিছু
কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম বরিশালের নদী বন্দর কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেটি যাতে দ্রুত পৌঁছায় সে ব্যাপারে চেষ্টা চলছে, তবে কিছুটা সময় লাগছে। এখন থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছতে পারে এমনটা ধারণা করেছেন তিনি। এর আগে আমরা যে তথ্যগুলো জানিয়েছিলাম যে বরিশালের বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি এলাকা থেকে একটি নৌযান বরিশালেরই বানারীপাড়ার একটি নদী ভাঙন কবলিত এলাকায় পৌঁছানোর পর সৈয়দকাঠি যে জায়গাটিতে নাম, সেখানে পৌঁছবার পর কিন্তু নদী ভাঙন কবলিত এলাকার যে বড় মাটির চাকা রয়েছে, ছোট নৌযান হওয়ায় সেটির উপরে পড়ার কারণে সেটি নৌযানটি টালমাটাল হয়ে যায় এবং ভারের তোরে ঠিকঠাকভাবে থাকতে না পেরে সেটি নিমজ্জিত হয়। স্থানীয় জনসাধারণ, পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সেই নৌযানটিতে 45 থেকে 50 জন লোক ছিল বলে সবারই ধারণা। এর বাইরে যেটা আমরা যে আমাদের হাতে যে তথ্যটুকু আছে, সেই নৌযান থেকে কিন্তু 45 থেকে 50 জন লোককে জীবিত উদ্ধার করা হয়েছে। 5 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বাকি যারা রয়েছেন এদের মধ্যে 13 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিরা কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন। এর মধ্যে থেকে বরিশালের যে বানারীপাড়ার পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে 24 জনের কিন্তু তালিকা তাদের হাতে রয়েছে, যারা স্বজন হারিয়েছেন তাদের স্বজনরা যারা স্বজন হারিয়েছেন তাদের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তো এছাড়া আমরা আরেকটা খবর জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু উদ্ধারকারী নৌযান ছাড়াও এখানের বরিশালের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, নৌ পুলিশ এবং বরিশালের এই বানারীপাড়ার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন এবং স্থানীয় জনসাধারণ রয়েছেন মিলিতভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে উদ্ধার কাজ চালাবার জন্য এবং মৃতদেহ অথবা জীবিত অবস্থায় উদ্ধার করার জন্য। নদীর দুই পারে কিন্তু অসংখ্য মানুষ অবস্থান করছে, যে স্বজনহারা মানুষরা তারা কান্নাকাটি করছেন এবং স্বজনদের খুঁজে ফিরছেন, মাইকিং করা হচ্ছে, এছাড়াও বিভিন্ন ভাবে চেষ্টা চালানো হচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে বরিশালের নৌ দুর্ঘটনার সর্বশেষ। সজল। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 13টি লাশ উদ্ধার করা হয়েছে এবং সে বিষয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে শরণার্থী বিষয়ক সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ 3 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। এ সময় শরণার্থীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু জানাচ্ছেন বিস্তারিত। প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক লিডার সামিটে প্রায় 15 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে শরণার্থীদের বিষয়টি মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের দুঃখ দুর্দশার সাথে তিনিও একাত্ম। In 1975, 15th August, my sister and myself become refugee because my father was president. Bangabandhu Sheikh Mujibur Rahman was the president of Bangladesh, was assassinated along with my mother. My 3 brothers, younger one was only 10 years old. My uncle, and including 18 members of my family, was assassinated. For 6 years, we have to take shelter. We become refugee. After 21 years, I become Prime Minister of Bangladesh. I understand the sorrow and pain of those who become refugee. I urge our other international partners to remain engaged to solve this problem so that these people can go back to their country. প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে তিনি ইতিমধ্যেই মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে আলোচনা করেছেন। We took forward to working with the new Myanmar leadership to find lasting solution to this issue. I am already in touch with Aung San Suu Kyi. প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীরা যেন তাদের স্ব দেশে সসম্মানে ফিরে যেতে পারে সেজন্য বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ,
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্ভাবনী চিন্তা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশগুলোর নিজস্ব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর সমঝোতা থেকে সুযোগ কাজে লাগাতে হবে। মঙ্গলবার সকালে জাতিসংঘে অনুষ্ঠিত সাউথ সাউথ কোঅপারেশনের এক সেমিনারে প্রধানমন্ত্রী একথা বলেন। এছাড়াও নারী নেতৃত্ব ও উগ্রপন্থার ওপর এক বৈঠকে শেখ হাসিনা নারীর উন্নয়নে নেওয়া বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসরু পাঠানো তথ্য ও টিএম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উন্নত বিশ্বের বাইরে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোকে নিয়েই প্রতিষ্ঠা জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশনের। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে এবারের সভা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় জাতিসংঘ সদর দফতরে সাউথ সাউথ অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গুলার কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন শীর্ষক এবারের বৈঠকের আয়োজক ছিল বাংলাদেশ। এতে অংশ নেয় দক্ষিণের উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি দেশের উদ্ভাবনী চিন্তা বিনিময় সবার জন্যই উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে। We propose to establish a South-South network of public organizations to develop a broader understanding and exchange of public sector innovations among the global South. অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। It would also facilitate generating ideas, sharing experiences and learning from each other. I urge my friends from the South to positively consider this proposal. ওই বৈঠকেই বাংলাদেশে সরকার ও জনগণের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ এবং উন্নয়ন কৌশল তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। Implementing this vision of simplifying services, digitizing services. Although the overall goal was to digitize government services, the real goal was to provide benefit. How do we provide benefit to the citizens with these services? এরপর নরওয়ের প্রধানমন্ত্রীর আয়োজনে নারী নেতৃত্ব এবং উগ্রবাদের ওপর আয়োজিত বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। এ সময় নারীর উপর সহিংসতা ও উগ্রপন্থার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা ব্যক্ত করেন তিনি। এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জং ইয়ং কিম। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আসন্ন জাতীয় কাউন্সিলে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের গণতন্ত্রের পরিবর্তন, কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধি আর নতুন পদ সৃষ্টি সহ সম্ভাব্য বেশ কিছু পরিবর্তন আসছে। কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকেই বেশ চাঙা হয়ে উঠেছেন দলের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পদে কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে নেতারা মুখ না খুললেও কর্মীদের মধ্যে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে নেতারা বলছেন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সম্মেলন। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। 3 দফা পিছিয়ে উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 ও 23 অক্টোবর। 2012 সালের 29শে ডিসেম্বর সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন দলটির। গঠনতন্ত্র অনুযায়ী 2015 সালের 29শে ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। চলতি বছরের 9 জানুয়ারি দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সম্মেলনের তারিখ 28 মার্চ নির্ধারণ করে কমিটির মেয়াদ 6 মাস বাড়ানো হয়। এরপর আরও দুবার পেছানো হয় সম্মেলনের তারিখ। সম্প্রতি দলের সভানেত্রীর সঙ্গে সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠকে পুনরায় দিন ঠিক করা হয়। নেতারা জানান, উৎসবমুখর পরিবেশে সম্মেলন বাস্তবায়নের জন্য প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এবারের সম্মেলনে দলের গঠনতন্ত্র যুগ উপযোগী করার পাশাপাশি দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনও আসতে পারে বলে জানান দলটির নেতারা। গঠনতন্ত্রের মধ্যে আমাদের কিছু পরিবর্তন আসবে, যেমন আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো ইতিপূর্বে নির্দলীয় হতো বিধায় এটা গঠনতন্ত্র ছিল না। পাশাপাশি আকারে কিছুটা পরিবর্তন আসবে, সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কমিটির বর্তমান 73 সদস্য বিশিষ্ট, সেটা হয়তো কিছুটা বৃদ্ধি পাবে। সম্মেলনে জঙ্গিবাদ মোকাবেলা ও 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে বেশ কিছু ঘোষণা আসার ইঙ্গিত দিলেন তারা। জঙ্গিবাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স,
আমরা জঙ্গিকে কখনো প্রশ্রয় দেইনি। এবারে সম্মেলনের একটা স্লোগান থাকবে, সেটাও কিন্তু জঙ্গি কেন্দ্রিকই থাকবে। দেশের জন্য যোগ্য নেতৃত্ব গড়তে আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী উল্লেখ করে এবারের কাউন্সিলেও তারই প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা। আওয়ামী লীগ তো সবটাই গণতান্ত্রিক পদ্ধতিতে করে। কাউন্সিলে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য অনেক পদে ঘোষণা করা হয়, কখনো কখনো হয়তো 1-2 দিন দেরি হয়। আওয়ামী লীগ তো অনির্দিষ্টকালের জন্য বেগম খালেদা জিয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট কিছু করে টরে না। কাউন্সিলের প্রতিনিধিরা বিভিন্ন জেলা পর্যায় থেকে প্রতিনিধি হয়ে আসবে, তাদের ডিসিশন কি গণতান্ত্রিক না? সারা দেশের নেতাকর্মী সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন নেতারা। এর চেয়ে বড় গণতন্ত্রটা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। পূর্ব সুন্দরবনে 45টি মাছ ধরার নৌকা সহ 20 জেলেকে অপহরণ, বনদস্যু বাহিনীর মুক্তিপণ দাবি, উদ্ধারে কোস্টগার্ডের অভিযান। রাজশাহীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতবাড়ির ওপর উঠে ঘুমন্ত অবস্থায় স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাত 3টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের একটি নাইট কোচ রাজশাহীর বহরমপুর এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। বাসটি কুড়ে ঘরের ওপর উঠে গেলে বাসের চাপায় পিষ্ট হয়ে মারা যান বশির আহমেদ ও তার স্ত্রী রেশমা বেগম। এ সময় সড়কের পাশে থাকা ট্রাফিক সিগন্যাল, খুঁটি ও রেলগেটের গার্ডরুমটিও ভেঙে যায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় বাস যাত্রী সহ অন্তত 15 জন আহত হন। গুরুতর আহত 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাস চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। আমরা 3 জন মুখোমুখি ছিলাম, তো ওর কাছে যখন লাগেছে কাঁচটা, তখন আমার মাথায় এসে লেগেছে। মাথায় লাগা যে রডটা ছিল, এই রড এসে আমার মাথাতে এইখানে আঘাত লেগেছে জোরে। ওই বাড়ির পাশে 2 জন মারা গেছে। মনে হয় ও বুঝতে পারেনি যে এখানে একটু টার্নিং আছে। এদিকে ঈদুল আজহায় দেশের সড়ক, রেল ও নৌপথে 210টি দুর্ঘটনায় 265 জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল 193টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 248 জন ও আহত হয়েছেন 1056 জন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব প্রতিবেদন তুলে ধরেন। সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল দাবি করে, প্রতি বছর ঈদ কেন্দ্রিক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এই ক্ষেত্রে সরকারের বিচার ব্যবস্থার ত্রুটি এবং সমন্বয়হীনতাকে দায়ী করেন বক্তারা। পাশাপাশি গাড়ি চালকদের দক্ষ প্রশিক্ষণেরও তাগিদ দেন তারা। সরকার যদি বিষয়টাকে শুধুমাত্র মন্ত্রী মহোদয় নিজে দায় নিয়ে এর মধ্য দিয়ে এটাকে কবর রচনা করতে চায়, এটা কিন্তু শেষ হবে না। আমরা মনে করি এটার জন্য সুনির্দিষ্ট যারা দায়ী, এই সমস্ত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমাদের একজন মাননীয় মন্ত্রী বলেছিলেন, কেউ যদি ছাগল, গরু ইত্যাদি চিনতে পারে তাহলে তাকেই আর কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেতে পারে। হ্যাঁ, উনি সঠিক কথাই বলেছেন। শুধু সাইন দেখলে তো হবে না, একটা মানসিক ক্যাপাসিটি থাকতে হবে। আমাদের দেশেও অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট কলেজ যেগুলি আছে, সেইখানে ড্রাইভিং শেখানোর ব্যবস্থা করা দরকার। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা অবশেষে মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মোটরসাইকেল কিনে না দেয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। 6 দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান বাবা রফিকুল হুদা। মনোচিকিৎসকরা বলছেন, অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতায় বাড়ছে একাকিত্ব, এতে করে সমাজে অসুস্থ মানসিকতার বিস্তার ঘটছে। তরিকুল ইসলাম সৌরভকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের রিপোর্ট। নতুন মডেলের মোটরসাইকেলের আবদার পূরণ না করা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছেলের দেয়া আগুনে পুড়ে মরতে হলো বাবা রফিকুল হুদাকে। এমন মৃত্যুর পর নির্বিকার হয়ে যাওয়া ছাড়া পরিবার বা বন্ধুদের প্রতিক্রিয়া আর কি বা হতে পারে। তবে 15 সেপ্টেম্বর ঘটনার পরপরই স্বজনরা জানান, কিছুদিন আগেই 5 লাখ টাকা দিয়ে রফিকুল হুদা একমাত্র সন্তান মুগ্ধকে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাবার কাছে আবারও মোটরসাইকেল দাবি করে মুগ্ধ। না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় সে। ছেলেটা বহুদিন ধরে বলতেছিল যে আমার একটা মোটরসাইকেল কিনে দাও, তো দিচ্ছিল না। পেট্রোল ছিল বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়েছে। শরীরের 95 ভাগ পুড়ে যাওয়ায় বাঁচার আশা আগেই ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তবুও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল তার। 6 দিন চিকিৎসা শেষে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। ফ্লেম বার্ন আসছে, এইটি আমাদের দায়িত্ব যে পেশেন্ট ম্যানেজমেন্ট করা। তারপরে এটা যাদের দায়িত্ব, যে সংস্থা আলাদা আছে, যারা যেটা মনে করে, যেটা আমরা বাইকের মধ্যে কেমিক্যাল অ্যানালাইসিস, এটা পুলিশ ডিপার্টমেন্ট আছে, ক্রিমিনাল ডিপার্টমেন্ট আছে, তারা ওটা দেখে। শুধু পায়ের তালা বাদ দিয়ে তার 19 সমস্ত শরীরের
তার অগ্নিদগ্ধ হয়ে গেছেন। মৃত্যুর কারণ যেখানে যেখানে বার্ন হয়, বার্ন হলে সেখানে হাইপোভলিমিক শক হয়, হাইপোভলিমিক শকের কারণে সে মারা গেছে। এদিকে পুলিশ জানিয়েছে পরিবার না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ পাওয়া যায় তাহলে সেইভাবে আমরা ব্যবস্থা নিব, অন্যথায় পুলিশ বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করবে এবং এক্ষেত্রে আসামি তার ছেলে মুগ্ধকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মানসিক অসুস্থতা কোন পর্যায়ে পৌঁছালে সামান্য আবদার পূরণ না করায় সন্তান তার বাবাকে পুড়িয়ে মারতে পারে, এমন প্রশ্নের উত্তরে মনোচিকিৎসকরা দুষছেন অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতাকে। দেখা যাচ্ছে যে সেই মুঠো ফোনটা দিয়ে বা মোবাইল ফোনটা দিয়ে বা ইনফরমেটিভ যে ডিভাইস গুলো আছে সেগুলো থেকে ওর বয়সের চেয়ে বেশি জিনিসে জানার চেষ্টা করে, তাহলে তার বয়সে কি জানতে ও কিন্তু আসলে জানেও না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারিবারিক ও সামাজিক বন্ধনের জোর তাগিদ দিলেন মনোরোগ বিশেষজ্ঞরা। তার যে মনের বিকাশ, তার যে ব্যক্তিত্বের বিকাশ, সেটার জন্য কোনো প্রোগ্রাম নাই। সেই জন্য আমি বলবো গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা সমাজ ব্যবস্থা, গোটা চাইল্ড ডেভেলপমেন্ট পলিসির মধ্যে এমন অস্বাভাবিক কিছু গলদ আছে যার জন্য আমি বলবো যে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ঘটনার পর থেকে ছেলেকে নিয়ে মা আত্মগোপনে আছেন বলেও জানা গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পূর্ব সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ৪৫টি মাছ ধরার নৌকাসহ ২০ জেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রাতে বনদস্যু জাহাঙ্গীর ও জোনাব বাহিনী তাদের অপহরণ করে বলে জানিয়েছেন ফিরে আসা জেলেরা। কোস্টগার্ড ও জেলেরা জানায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর নদীতে মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী হামলা চালিয়ে মাছ বোঝায় ২০টি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। একই সময়ে কাঠেশ্বর নদীতে অপর একটি জেলে বহরে হামলা চালায় বনদস্যু জোনাব বাহিনী। এ সময় তারা আরও ২৫টি নৌকাসহ ১০ জেলেকে অপহরণ করে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদুজ্জামান। অপহৃত জেলেদের বাড়ি পিরোজপুর, বরগুনার পাথরঘাটা এবং সাতক্ষীরা শ্যামনগরের বিভিন্ন এলাকায়। কুমিল্লায় ব্যবসায়ী মুকুল হত্যা মামলার প্রধান আসামি আরিফ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মুকুল হত্যা মামলার প্রধান আসামি আরিফ সেনানিবাস এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে একটি সুপার মার্কেটে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে টাঙ্গিনী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো 2 জনকে গ্রেফতার করা হয়। এ সময় 2টি পিস্তল, 2টি এলজি ও 2টি শুটার গান উদ্ধার করে পুলিশ। গত 5 মে নোয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুকুল। কুমিল্লার চাঞ্চল্যকর মুকুল হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ আরিফকে 2টি পিস্তল, 2টি এলজি, 2টি শুটার গান এবং একটি মোটরসাইকেল সহ 3 জন আসামি গ্রেফতার হয়েছে। বাংলার সময় আরো থাকছে। গ্রাহকদের অজান্তেই গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক থেকে লাখ লাখ টাকা উত্তোলন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বাড়ি বাড়ি ঘুরে চামড়া সংগ্রহ করলেও দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় গাইবান্ধার পলাশবাড়ি চামড়ার হাটে দেখা গেছে হাতে গোনা কয়েকজন পাইকার। তবে পাইকার আর মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে দরদাম না মেলায় বেচাকেনা তেমন হয়নি। ব্যবসায়ীরা বলছেন, চামড়ার বাজার চাঙ্গা না হলে লাভ তো দূরের কথা, মূলধন উঠবে না। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। নীলফামারীর মৌসুমী চামড়া ব্যবসায়ী করিম মিয়া বিক্রির জন্য 1100 পশুর চামড়া নিয়ে পলাশবাড়ি হাটে আসেন তিনি। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও পাইকারের দেখা মেলেনি। আবার 2-1 ক্রেতা জুটলেও কাঙ্ক্ষিত দামের ধারে কাছেও যায়নি। একই অবস্থা সবারই। গ্রামে গ্রামে ঘুরে চামড়া কিনলেও হাটে দাম না থাকায় বিপাকে পড়েছেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, লাভ তো দূরের কথা, আসল টাকাটা উঠবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় তারা। সবাইকে ডাকতেছি, কেউ এসে যে দাম বলে বহু টাকা কম, মাল প্রতি মনে হয় 400 টাকা করেন নাই। যে রেটে কিনছি সেটা দাম পাচ্ছি না, এখন আমরা তো বিপাকে পড়ে আছি। 90-95 টাকা স্কোয়ার ফিট দেয়, তাহলে তো আমরা 5 টাকা লাভের আশা দেখতে পারবো, না হলে আমরা ধ্বংসপ্রাপ্ত হব। তবে এমন পরিস্থিতির জন্য মৌসুমী চামড়া বিক্রেতাদের অজ্ঞতাকেই দুষলেন পাইকাররা।
দর পড়ে যাওয়ায় পার্শ্ববর্তী দেশে চামড়া চলে যাচ্ছে বলেও দাবি তাদের। ওরা মালের কোনো সাইজ বোঝে না, কোনটা আইরের মাল কোনটা গায়ের মাল। একটা গেরস্ত দাম চায় 1200-1400, ওরা হুমচি গেলি মালটা টানে এনে চলে আসে। এই চামড়াটা বুড়িমারি দিয়ে পার হয়ে যাচ্ছে, 2400 রুপিয়া চামড়া বিক্রি করতেছে। দর পড়ে যাওয়ায় হাটে তেমন বেচা বিক্রি হয়নি বলে জানালেন তোল আদায়কারী। আর দরপতনের জন্য ট্যানারি মালিকদের দুষলেন এই ব্যবসায়ী নেতা। বাজার দর খারাপ, লবণের দাম বেশি, তারপর ট্যানারি মালিকেরা তারা নাকি বলছে তারা সমস্যার মধ্যে আছে। প্রচুর ক্ষতি হচ্ছে আমাদের, যারা ছোট ছোট ব্যবসায়ী ক্ষতি ব্যবসায়ী তারাও ক্ষতি হচ্ছে, মহাজনেরও ক্ষতি হচ্ছে। যে বিভিন্ন ব্যাংক ব্যালেন্স যে সরকার ট্যানারিকে টাকা দিছে, সেই টাকা দিয়ে যদি তারা চামড়া কেনার পরে অ্যাডভান্স দিত, তবু টাকার কোনো অভাব হতো না। প্রতি বুধবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কালীবাড়িতে চামড়ার হাট বসে। চামড়া বিক্রেতারা বলছেন সর্বোচ্চ 1 মাসের বেশি কাঁচা চামড়া ঘরে রাখা সম্ভব নয়। তাই তাদের দাবি, ট্যানারি অ্যাসোসিয়েশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চামড়ার মূল্য পুনর্নির্ধারণ করলে হয়তো তারা তাদের পুঁজি উদ্ধার করতে পারবেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিলেটে সিআইটিসি কোচিং সেন্টারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক 400 শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কোচিং সেন্টার ঘেরাও করেছে, বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নগরীর চৌহাট্টা এলাকায় সিআইটিসি কোচিং সেন্টারের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। টানা 4 ঘন্টা কোচিং সেন্টারটি অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আমাদের তো এখানে লাইফে অনেক ক্ষতি হয়ে যাবে, আমরা তো আর সেকেন্ড বার দিতে পারবো না। আমরা গত 6-7 মাস ধরে আমরা প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশনটা নিচ্ছি যে আমরা এর বিনিময়ে আমরা কি পাবো? এই প্রতারণা তো আসলে আমাদের এই পরিশ্রমের রেজাল্ট হতে পারে না। আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী যাতে আমাদেরকে জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার একটা সুযোগ দিতে উনি হস্তক্ষেপ করেন। কেরানীগঞ্জে ইস্পাহানী বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। দুপুরে রামেরকান্দা সড়কে প্রতিষ্ঠানটির সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল জোরপূর্বক স্কুল ও কলেজের জমি দখল করে নিয়েছে। জমিটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করলে প্রভাবশালী ওই মহল প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আসামি করে মামলা করে বলেও জানান বক্তারা। বিশ্ববিদ্যালয়গুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুদ্দিন সহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 2011 থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন অনুষদের 68 জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেন মন্ত্রী। এই গতানুগতিক প্রক্রিয়া যদি আমরা বিশ্ববিদ্যালয়ে চালাই, তাহলে যে বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য সেটাও সফল হবে না, আর বিশ্ববিদ্যালয় থেকে যা আমরা আজকে করতে চাই সেটাও আমরা করতে পারবো না। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান চর্চা, গবেষণা, নতুন জ্ঞান অনুসন্ধান, নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। যদি কোনো বিশ্ববিদ্যালয় নতুন জ্ঞান সৃষ্টি করতে নাই পারে, তো বিশ্ববিদ্যালয়ে কি হবে? কেন আমাদের জনগণের অর্থ আমরা এখানে এই লেখাপড়া তো কলেজেই করতে পারি আমরা। দেখছেন বাংলার সময়। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ, আজব তো। প্রয়োজন যাই হোক, মাই জিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন। গ্রাহকদের অজান্তেই তাদের নামে লাখ লাখ টাকা ঋণ উত্তোলন করা হয়েছে। ঋণ পরিশোধের জন্য ব্যাংকের নোটিশ পাওয়ার পর ঘটনাটি ফাঁস হলে চরম দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। এই ঘটনায় গ্রাহকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার শাহঘাটা উপজেলার ভরতখালী সোনালী ব্যাংকে। ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম।
ঋণের টাকা পরিশোধের জন্য সম্প্রতি গ্রাহকদের নোটিশ দেয় গাইবান্ধার সাঘাটা উপজেলার সোনালী ব্যাংক ভরতখালী শাখা। নোটিশ পাওয়ার পর গ্রাহকরা জানতে পারেন তাদের শিক্ষা, সোনালী ও মেডিকেল সঞ্চয় স্কিম, ইডিএস, এসডিএস ও এমডিএস এর বিপরীতে বিভিন্ন অঙ্কে ঋণ উত্তোলন করা হয়েছে। এ সম্পর্কে তারা কেউ কিছুই জানেন না। আমি এখান থেকে লোন করি নাই, আমার অ্যাকাউন্ট থেকে এসডিএস থেকে লোন কিভাবে করলো? আমার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি ভাবে টাকা উত্তোলন করছে। যেহেতু আমি টাকা নেইনি, যারা জালিয়াতি করছে তারাই ব্যাংক পরিশোধ করবে। সোনালী ব্যাংক এটা সরকারি বুঝেছে, সেখানে যদি আমরা টাকা রাখতে কোনো ভয় পাইছি না, রাখবো কোথায়? ম্যানেজার সাহেব সে নাই, সে আমাদেরকে রেখে পলাতক। আমরা এই টাকা পয়সা কোথায় রাখছে? সে জালিয়াতি করছে আমাদের সাথে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। ঘটনা জানার পর ব্যাংকের ম্যানেজারকে পাওয়া না গেলেও এই কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দেন। তাদের ডিপিসির অ্যাকাউন্টে লোন নেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ আমরা পাইছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেহেতু তারা অভিযোগ করছে। তদন্ত আসবে কর্মকর্তারা, তারা এসে জিনিসটা বের করবে আসলে কিভাবে। গাইবান্ধায় সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, ঘটনাটি ছোট, কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে সাবেক ব্যাংক কর্মকর্তা বলছেন, ব্যাংক কর্তৃপক্ষ জড়িত না থাকলে এমন অনিয়ম সম্ভব নয়। কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো সে মেইনটেইন করবে। সে মেইনটেইন না করে যদি তার নামে ভাওতাবাজি করে কোনো অ্যাকাউন্ট করে যদি টাকা নেওয়া হয়, তাহলে সেটা অন্যায়। ব্যাংকের লোকও জড়িত থাকতে পারে, অন্য লোকও জড়িত থাকতে পারে, তো ব্যাংকের লোক এখানে এর সঙ্গে ইনক্লুড আছে। আসলে কিন্তু ঘটনা ওইরকম না, ছোট্ট ঘটনা কিছু ঘটছে এটা নিশ্চিত। কিছু না কিছু না ঘটলে তো অন্য ব্রাঞ্চের কথাতে আসলো না। পাবলিক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এইটা আপনাদের অ্যাসুরেন্স দিতে পারে। ব্যাংকটির ভরতখালী শাখা থেকে ঋণ উত্তোলনকারী গ্রাহকের সংখ্যা 268 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বকেয়া বেতন সহ কয়েক দফা দাবিতে গাজীপুর ও সাভারে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পোশাক কারখানার শ্রমিকরা। সকালে গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকায় 2 মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন কান্ট এশিয়া পোশাক কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে টঙ্গী থানা ঘেরাও করেন তারা। 19 সেপ্টেম্বর বকেয়া পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা। এদিকে বকেয়া বেতন ও ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন সোনিয়া অ্যান্ড সোয়েটার্স কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, বকেয়া বেতন পরিশোধ না করে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত 4 বাংলাদেশি শ্রমিকের মধ্যে 3 জনের লাশ দাফন করা হয়েছে। দুপুরে জানাজা শেষে নাটোরের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। সকালে নলডাঙ্গার খাজুরা ইসলামিয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এর আগে 3 জনের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শোকাহত স্বজনরা। গত 10 আগস্ট সৌদির রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে শামিউল ইসলাম, ওয়াসিম, আমিনুল ও জামাল হোসেনের মৃত্যু হয়। এদের মধ্যে আমিনুল ইসলামের মরদেহ আগামীকাল দেশে পৌঁছার কথা রয়েছে। এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের বরাদ্দ আসেনি। ভবিষ্যতে যদি সরকারি কোনো বরাদ্দ আসে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব। এছাড়াও আমার মনে হয় এরা যদি আবেদন করে, এদের পরিবারের ব্যক্তিবর্গ আবেদন করতে পারে, আমাদের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে পারে, অথবা আমার বরাবর আবেদন করতে পারে। আবেদনগুলো আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পাঠিয়ে দেব। মাদারীপুরে স্কুল ছাত্রী নিতু হত্যায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকালে কালকিনি উপজেলা শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নিতুর হত্যাকারী মিলনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত 18 সেপ্টেম্বর কালকিনি উপজেলা নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী নিতুকে কুপিয়ে হত্যা করে স্থানীয় যুবক মিলন মণ্ডল। ঘটনার দিন সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে মিলনকে প্রধান আসামি করে ডাসার থানায় একটি মামলা করেন। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 5 শতাধিক মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি।
প্রতিমা তৈরির কাজে নির্ঘুম রাত কাটাচ্ছেন কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। এই অবস্থায় দুর্গা মায়ের আগমনী বার্তায় ভক্তদের মাঝে লেগেছে আনন্দের দোলা। প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ব্রাহ্মণবাড়িয়ার জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। আকাশে শরতের সাদা মেঘের ভেলা আর দিগন্ত জুড়ে কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। দশভুজা দেবী দুর্গা মায়ের আগমনী বার্তায় ধরণী আজ পুলকিত। হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবকে কেন্দ্র করে সবার মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। কারুশিল্পীর পূজা মণ্ডপ তৈরির পাশাপাশি দুর্গা প্রতিমাকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য মনের মাধুরী দিয়ে নির্ঘুম কাজ করছেন কুমারপাড়ার প্রতিমা শিল্পীরা। আমরা এখন দিনে রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ডেট অনুযায়ী আমাদের প্রতিমা বুঝ দিতে হবে। রাতে দিনে পরিশ্রম করে কাজ করতেছি। মাতৃরূপে প্রকাশ দেবী দুর্গা মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সম্প্রদায়ের ভক্তরা। মা আসছে আমাদের এই দোলাধামে, আমরা খুবই আনন্দিত এবং পুলকিত যে মাকে আমরা সবাই প্রতিবারে নিয়ে বরণ করে নিব। স্বামী সন্তান নিয়ে সবাই নিয়ে খুশি মতে দেখতে পারি মার এই আশীর্বাদ আমরা করি। বছরে একবার মা বাপের বাড়িতে আসে, এই উপলক্ষে আমরা খুব খুশি, খুব আনন্দিত মা যে আসবে। এবছর ব্রাহ্মণবাড়িয়ায় পূজা মণ্ডপের সংখ্যা আগের চেয়ে বাড়বে বলে আশা প্রকাশ করেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। বিগত সময়ে 511টা পুজো হয়, এইবারও প্রস্তুতি চলছে। আশা করছি গতবার থেকে কমবে না, বরং কিছু কিছু পূজা বাড়তেও পারে। এদিকে দুর্গোৎসব উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পোশাকি পুলিশের বাইরেও আমাদের, আপনারা জানেন, সিভিলের ডিএসবি এবং আমাদের ডিবি টিম, তারাও সাদা পোশাকে কন্টিনিউয়াস আমাদের বিভিন্ন এলাকাকে মনিটরিং করে তাদের পেট্রোলিং এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। সনাতন হিন্দু শাস্ত্র মতে দশভুজা দেবী দুর্গা এবছর ঘোড়ায় আগমন এবং ঘোড়ায় চড়েই গমন করবেন, আর এর ফলশ্রুতিতে ঝড় বৃষ্টিতে ছত্রভঙ্গ হবে বসুন্ধরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় সম্পন্ন হলো সিংহ ও সিংহীর বিয়ে। বিয়ে উপলক্ষে রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয় পুরো চিড়িয়াখানা। সকালে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন জেলা প্রশাসক মেজবাউদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় 37 কেজি মাংস দিয়ে তৈরি করা কেক কেটে সিংহ বাদশা ও সিংহী নোভার বিবাহ পর্ব সম্পন্ন হয়। এই আনন্দ আয়োজনের সঙ্গী হন চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীরাও। গত 5 সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানা থেকে বংশ বৃদ্ধির জন্য নিয়ে আসা হয় সিংহ বাদশাকে। প্রতীকী বিয়ের মধ্য দিয়ে সিংহ বাদশা ও সিংহী নোভাকে একই খাঁচায় রাখা হবে বলে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অনেক বেশি কিউরিয়াসিটি মনের মধ্যে, এরকম ফার্স্ট টাইম দেখে আরো লাইভ দেখতেছি, আরো বেশি ভালো লাগতেছে। সিংহের বিয়ে তো তেমন একটা কখনোই দেখা হয়নি, অনেকবারই তো আসি ফ্যামিলির সাথে, কলেজ থেকে অনেক ট্যুরে আসি, বাট এমন ট্যুর তো কখনো হয় নাই। দুটা সিংহী যদি থাকে কিছুদিন পরে তো এরা মারা যাবে, তাহলে তো আর সিংহ আমরা পাবো কোথায়? সিংহ পাবো না। আমরা মূলত বংশবৃদ্ধি, প্রজনন বৃদ্ধি এবং মানুষকে বিনোদন দেওয়া, এই জন্যই কিন্তু আমরা এই সিংহের সংযোজন করেছি। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বরিশালের বানারীপাড়া সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 13 জনের লাশ উদ্ধার, নিখোঁজ অন্তত 30। নিখোঁজদের সন্ধানে নদী পাড়ের স্বজনরা। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। আসন্ন কাউন্সিলে বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। কাউন্সিলের পর আন্দোলনে না থাকলেও সময় মতো ঠিকই জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে বাস ঢুকে দম্পতির মৃত্যু। এবারের ঈদে 193টি সড়ক দুর্ঘটনায় নিহত 248 জন, আহত 1000-এর বেশি। এবং ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হওয়াতেই ঘটছে এমন ঘটনা, বলছেন মনোচিকিৎসকরা। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।